ভরসার জায়গা থাকে। আচ্ছা, আমরা প্রথম প্রশ্নে চলে যাই। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট কাইন্ড অফ স্টোরেজ ডিভাইস ক্যান বি এফেক্টেড বাই ফ্র্যাগমেন্টেশন। দ্যাট মিনস ফ্র্যাগমেন্টেশনের কারণে কোন টাইপের ডিভাইস আসলে এফেক্টেড হয়ে থাকে, প্রভাবিত হয়ে থাকে। ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে ধরে কোনো মেমোরি নষ্ট হয়ে যাওয়া, স্পেস নষ্ট হয়ে যাওয়া। তো অপশনগুলো দেখেন, অপশনগুলোতে অপটিক্যাল ডিভাইস, লেজার, সলিড স্টেট ডিভাইস এবং ম্যাগনেটিক ডিভাইস। আপনারা জানেন যে ম্যাগনেটিক ডিভাইস মানে এগুলো সবই স্টোরেজ ডিভাইস। অপশনগুলোতে যা আছে সবগুলো হচ্ছে স্টোরেজ ডিভাইস, কিন্তু এর মাঝখানে যে লেজার, এটা একটা টেকনোলজি, এটা কোনো স্টোরেজ ডিভাইস না। আমরা জানি যে অপটিক্যাল স্টোরেজ ডিভাইস, ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস এবং আরেকটা হচ্ছে ফ্ল্যাশ কার্ডের মতো স্টোরেজ ডিভাইস যেগুলো আছে, এখন স্টোরেজ ডিভাইসগুলো আগের মতো নাই, পরিবর্তন হয়ে গেছে আস্তে আস্তে। আগে যেমন আমরা আগে অপটিক্যাল ডিভাইস দেখতে পাইতাম, অপটিক্যাল স্টোরেজ ডিভাইস যেমন ধরেন সিডি, ডিভিডি, এগুলো এখন দেখা যায় না। এখন সব ফ্ল্যাশ কার্ড টাইপের চলে আসছে, বেসিক্যালি এসএসডি বেসড, যেটা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। আর ম্যাগনেটিক যে ড্রাইভটা সেটা হলো যাকে আমরা হার্ড ডিস্ক নামে চিনি, বহুল প্রচলিত হার্ড ড্রাইভ নামে আমরা যাকে চিনি সেটা হচ্ছে ম্যাগনেটিক। এবং মূলত যে ফ্র্যাগমেন্টেশন বলতে যেখানে এখানে যে মূলত যে বিষয়টার কথা বলা হয়েছে, যে কোন জিনিসটা আসলে মানে ক্র্যাশ করে সাধারণত, এই টাইপের জেনারেল এক্সাম্পলের কথা যদি আমরা বলি, আমরা যারা কম্পিউটার চালাই বা ল্যাপটপ ইউজার অনেকে আমরা জানি আমাদের হার্ড ডিস্ক অনেক সময় ক্র্যাশ করে। তো মূলত অনেক বেসিক্যালি ক্র্যাশ করা বলতে বা ফ্র্যাগমেন্টেশন বলতে মূলত স্টোরেজ ডিভাইসের ফ্র্যাগমেন্টেশনটা কি বোঝানো হয়। এবং সেক্ষেত্রে ম্যাগনেটিক যে স্টোরেজ ডিভাইসটা থাকে এইচডিডি, এটার ফ্র্যাগমেন্টাইজড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই কারণেই এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে আমার হচ্ছে ম্যাগনেটিক ডিভাইস, ম্যাগনেটিক বা ম্যাগনেটিক স্টেট ড্রাইভ। আচ্ছা, এরপরের যেই প্রশ্নটা সেটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং কনসিডার টু মেজার দ্য প্রিন্টিং কোয়ালিটি। প্রিন্টারের কোয়ালিটি বা প্রিন্টিং কোয়ালিটি মেজার করার জন্য একটা প্রিন্টারের আমরা কোন কোন প্যারামিটার গুলো নিয়ে চিন্তা করি। অপশনগুলো হচ্ছে এরকম: পিপিএম, ডিপিআই, সিপিআই এবং সিপিএস। আচ্ছা, এটা বোঝার আগে আমরা প্রিন্টার সম্পর্কে অনেকে জানি, প্রিন্টার একটা আউটপুট ডিভাইস, এটা অনেকে বুঝি। এবং এগুলো বোঝার অ্যান্সারে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে পিপিএম কি, ডিপিআই কি, সিপিআই কি এবং সিপিএস কি। আচ্ছা, এবং এর আগে এই প্রশ্নটার সাথে সাথে আমরা আরেকটা প্রশ্ন সম্পর্কে জানবো। সে প্রশ্নটা হচ্ছে, আর লেজার প্রিন্টার স্পিড ইজ মেজার্ড ইন। যে লেজার প্রিন্টারটার স্পিডটা কিভাবে মেজার্ড হয়। তার মানে প্রিন্টার অনেক রকমের, একটা আপনার ইনজেক্ট প্রিন্টার আছে, যেগুলোকে আমরা কালার প্রিন্টার বলে চিনি, সেগুলো ইনজেক্ট প্রিন্টার। এবং যেগুলোকে আমরা হোয়াইট কালারের প্রিন্ট হয়ে থাকে সাধারণত, এগুলো লেজার প্রিন্টার। এবং লেজার প্রিন্টারের ব্যবহার বর্তমানে অনেক বেশি বেড়ে গেছে, বহুল ব্যবহৃত লেজার প্রিন্টার আমরা বর্তমানে দেখতে পাই। আচ্ছা, এখন তাহলে আমরা আরো কিছু প্রিন্টার আছে, ডেইজি হুইল প্রিন্টার আছে, এন্ড ডট ম্যাট্রিক্স প্রিন্টার আছে। আমরা প্রিন্টারের বর্ণনায় না যাই। পিপিএম হচ্ছে সাধারণত পেজ পার মিনিট, মানে পিপিএম এর অ্যাব্রিভিয়েশন পেজ পার মিনিট। পিপিএম দিয়ে সাধারণত লেজার প্রিন্টারের গতি মাপা হয়, মানে লেজার প্রিন্টার মানুষ কেনেই হতেছে কতটা পেজ প্রিন্ট করতে পারবে সেইটার জন্য। মানে লেজার প্রিন্টার সাধারণত লেজার প্রিন্টারের সুবিধাগুলো হলো, তারা দীর্ঘদিন যদি আপনি কোনো প্রিন্ট না করেন আপনার কালি নষ্ট হবে না। কিন্তু ইনজেক্ট প্রিন্টারে যেগুলো কালার প্রিন্টার, এগুলোর কালি নষ্ট হয়ে যায় খুব দ্রুত। তো এই কারণে লেজার প্রিন্টার বহুল ব্যবহৃত। এবং লেজার প্রিন্টারের যে গতি বা লেজার প্রিন্টারের যেই সুবিধা, সেগুলো পরিমাপ করার জন্য আমরা পিপিএম ব্যবহার করে থাকি। এবং ডিপিআই হচ্ছে ডট পার স্কোয়ার ইঞ্চ, এবং ডট পার স্কোয়ার ইঞ্চ এইটা দিয়ে সাধারণত এই প্রিন্টারের প্রিন্টিং কোয়ালিটিটাকে ডিফাইন করা হয়। তার মানে এটার উত্তরটা হচ্ছে আমার ডিপিআই। এন্ড সিপিআই হইতেছে ক্যারেক্টারস পার ইঞ্চি। এটা দিয়ে সাধারণত টেক্সটের ডেন্সিটি, মানে প্রতি ইঞ্চিতে কি পরিমাণ ক্যারেক্টার একটা প্রিন্টার প্রিন্ট করতে পারে এটা। আরেকটা সিপিএস হচ্ছে ক্যারেক্টার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে একটা প্রিন্টার কতটুকু ক্যারেক্টার প্রিন্ট করতে পারে। এগুলো সাধারণত ডট ম্যাট্রিক্স প্রিন্টার বা ডেজি হুইল প্রিন্টার, আগে এরকম ক্যাট 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 শব্দ করে প্রিন্টগুলো হইতো, অনেক বড় আকারের প্রিন্টার ছিল, এগুলোতে সাধারণত সিপিএস এবং সিপিআই ব্যবহার করা হতো। তাহলে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবং এর পরের প্রশ্নটা হতেছে, হুইচ অফ দ্য ফলোইং কমান্ডস ইজ গিভেন টু ইনভক। ইনভক মানে কোনো কিছুকে ডাকা, কোনো কিছুকে আহ্বান করা। ইনভক টাস্ক ম্যানেজার, সাধারণত কম্পিউটারে টাস্ক ম্যানেজার নামে একটা অপশন থাকে। এই টাস্ক ম্যানেজার কিভাবে আসে, এটার খুব কমন একটা শর্টকাট কি আছে, সেটা হলো কন্ট্রোল অল্টার ডিলিট। এই কন্ট্রোল অল্টার ডিলিট কে থ্রি ফিঙ্গার স্যালুটও বলা হয়ে থাকে। এবং এই কন্ট্রোল অল্টার ডিলিট চাপলে টাস্ক ম্যানেজারের উইন্ডো আসে, যেখান থেকে আমরা কম্পিউটার বন্ধ করতে পারি সাধারণত। তারপরে কম্পিউটার রিবুট করতে পারি, কোনো প্রোগ্রাম বন্ধ করা যায়, কোনো প্রোগ্রাম অনও করা যায় এটা দিয়ে। এবং এটার আবিষ্কারক হচ্ছে ডেভিড জে ব্র্যাডলি। তারপরের প্রশ্নটা হচ্ছে, ওয়েবক্যাম ইজ আ টাইপ অফ ড্যাশ ডিভাইস ইন আ কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেমে ওয়েবক্যাম কি ধরনের ডিভাইস? ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে আমরা অনেকেই জানি। এবং ওয়েবক্যামকে
সাধারণত অনেকে আউটপুট ডিভাইস বলে ভুলভাল করে থাকে, মানে মনে করে যে যেহেতু আমার চেহারা দেখা যায়, কিন্তু আপনার চেহারা তো ওয়েবক্যামে দেখা যায় না। ওয়েবক্যাম ইজ এ ইনপুট ডিভাইস এবং আপনার চেহারাটা দেখা যায় হলো কম্পিউটারের ডিসপ্লেতে। তাহলে এইটার সঠিক উত্তর হচ্ছে ইনপুট ডিভাইস। আমরা এখানে কিছু ইনপুট ডিভাইস দেখতে পাচ্ছি, কিবোর্ড, স্ক্যানার, জয়স্টিক, মাউস, লাইট পেন, ওয়েবক্যাম, মাইক্রোফোন, এগুলো সবই হচ্ছে ইনপুট ডিভাইস। এবং কিছু কিছু ডিভাইস আছে ইনপুট এবং আউটপুট দুইটা ক্ষেত্রে কাজ করে, যেমন ধরেন টাচ স্ক্রিন, এটা বোথ ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। আমরা এগুলো সম্পর্কে একটু জানবো। তারপরে প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং টুলস ইজ ইউজড ইন বিজনেস ইন্টেলিজেন্স। বিজনেস ইন্টেলিজেন্সে কোন ধরনের টুলস, নিচে কোন টুলসটা ব্যবহার করা হয়? দ্যাট ইজ ওল্যাপ, ডাটা মাইনিং, ওয়েব মাইনিং এন্ড অল অফ দিস। আচ্ছা, তাহলে বিজনেস ইন্টেলিজেন্সটা আমাকে জানতে হবে আগে। আমরা এটা একটা কমন বর্তমান সময়ের জন্য নতুন একটা টার্ম, এবং আমরা জানি পঞ্চম শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে আমরা আছি, এবং পঞ্চম শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে প্রযুক্তি এবং মানুষের সাথে এক ধরনের কম্বিনেশন হবে, এবং তখন অনেক ডিসিশন মেকিং এর জন্য আমরা এআই এর উপরে নির্ভর করব। তাহলে বিজনেস ইন্টেলিজেন্সটা হচ্ছে মানুষ এবং প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে ডেটা সংগ্রহ বিশ্লেষণ করার একটা প্রক্রিয়া, যা প্রতিষ্ঠানগুলো তাদের কৌশলগত এবং দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করা হয় আর কি। তো সাধারণত অনেক সময় দেখা যায় যে কোম্পানিগুলো তাদের সেলস বাড়ানোর জন্য, মার্কেটিং পলিসি চেঞ্জ করার জন্য অনেক সময় আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু মডেলের হেল্প নেয়, সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক সময় কনজিউম করে। সেগুলো যাতে না হয় তার কারণে বিজনেস ইন্টেলিজেন্সদেরকে দায়িত্ব দেওয়া হয় যে তোমরা আমাদের কিছু মডেল দিয়ে আমাকে কিছু ডিসিশন মেকিং এ হেল্প করো। দ্যাট ইজ গুগল ক্লাউডের লুকার এরকম একটা বিজনেস ইন্টেলিজেন্স মডেল, এবং এরকম ছবিতে আপনারা আরো কিছু বিজনেস ইন্টেলিজেন্স মডেল দেখতে পাচ্ছেন। হয়তোবা সামনের পরীক্ষাতে আমরা বিজনেস ইন্টেলিজেন্স মডেল থেকে এরকম আরো কিছু প্রশ্ন পাবো। আচ্ছা, মূলত ওল্যাপ ইজ দ্যাট অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং, মানে বিজনেস ইন্টেলিজেন্স মডেলগুলো এভাবে কিভাবে করে কাজ করে এটা যদি আমরা জানতে পারি, আমাদের জন্য এই প্রশ্নের উত্তরটা দেওয়া খুব সহজ। সাধারণত ডেটা মাইনিং ইজ দ্যাট, যে কোনো অনেকগুলো ডাটা থাকবে, হাজার হাজার কোটি কোটি ডাটা, এখান থেকে আপনার যে ডেটাটা দরকার হবে, প্রয়োজন পড়বে, আপনি সেই ডাটাটাকে মাইন করে নিয়ে আসবেন, সেই ডাটাটা আপনি অ্যাকসেপ্ট করবেন। ওয়েব মাইনিংও ঠিক এরকম একটা কাজ, যে বিভিন্ন অনেক হাজার রকমের ওয়েবসাইট আছে, ওয়েব পেজ আছে, সেগুলো থেকে আপনি আপনার পারফেক্ট যে ওয়েবসাইটটা দরকার বা যেখান থেকে যে তথ্যটুকু দরকার, আপনি সেই তথ্যটুকু ওখান থেকে পিক করে নিয়ে আসলেন। দিস ইজ ওয়েব মাইনিং। এবং ওল্যাপ ইজ দ্যাট অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং। এবং ডেটা মাইনিং, ওয়েব মাইনিং দুইটা কাজ করার জন্যই আমার অনেক সময় অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং এর প্রয়োজন পড়ে। দ্যাট ইজ ওয়াই এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে অল অফ দিস। আচ্ছা, এবং 6 নম্বর প্রশ্নে আমরা যাব। হোয়াট ইজ দ্য নেম given to the sequence of steps which a computer follows। আচ্ছা, কম্পিউটার ফলো করে এরকম কিছু স্ট্রাকচার্ড ইনস্ট্রাকশন বা সিকোয়েন্স আছে, সেটার নাম কি? আচ্ছা, সাধারণত কম্পিউটার কিভাবে কাজ করে? কম্পিউটার আমরা জানি যে কম্পিউটারের দুটো পার্ট, দিস ইজ ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার এবং অ্যানাদার কাইন্ড ইজ হার্ডওয়্যার। যেগুলোকে আমরা টাচ করতে পারি এগুলো হচ্ছে হার্ডওয়্যার, এবং যেগুলোকে আমরা টাচ করতে পারি না এগুলো হচ্ছে সফটওয়্যার। এবং সফটওয়্যার সাধারণত এক ধরনের ইনস্ট্রাকশন বেসড কমান্ডিং, যেগুলো দিয়ে হার্ডওয়্যার কিভাবে কাজ করবে সে ধরনের নির্দেশনা ওখানে দেওয়া থাকে। এবং সফটওয়্যারগুলো কাজ করার জন্য কি বিভিন্ন রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন পড়ে। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে প্রোগ্রাম সেট করা হয়। এই প্রোগ্রাম সেট করার আবার কিছু স্ট্রাকচার্ড ওয়ে আছে, নিয়ম আছে, বিভিন্ন অ্যালগোরিদম আছে, ফ্লো চার্টস আছে, যেগুলো দিয়ে এই প্রোগ্রামগুলোকে ডিজাইন করা হয়। আচ্ছা, এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে আমার অ্যালগোরিদম। যে দ্যাট মিনস হোয়াট ইজ দ্য নেম given to the sequence of steps which a computer follows। মানে কম্পিউটার সাধারণত অ্যালগোরিদমিক একটা প্রক্রিয়ার মাধ্যমে এই কিছু স্ট্রাকচার বা নিয়ম ফলো করে থাকে, এবং প্রোগ্রামিং হচ্ছে সেট অফ এরকম কালেকশন অফ অ্যালগোরিদম, আর অ্যালগোরিদম হচ্ছে সেট অফ ওয়েল ডিফাইন্ড ইনস্ট্রাকশন। অ্যালগোরিদমটা কি? অ্যালগোরিদম হচ্ছে আপনার সেট অফ ওয়েল ডিফাইন্ড ইনস্ট্রাকশন, ঠিক আছে, প্রবলেম সলভ করার জন্য। আচ্ছা, প্রোগ্রামটা কি? প্রোগ্রাম হচ্ছে আপনার কালেকশন অফ অ্যালগোরিদমস। আচ্ছা, তাহলে আরেকটা অপশন আছে এখানে, ফ্লোচার্টস। হোয়াট ইজ ফ্লোচার্টস? ফ্লোচার্ট হইতেছে অ্যালগোরিদমের একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, যে অ্যালগোরিদমটা কিভাবে কাজ করতেছে, কোন পথে যাচ্ছে, কোন পথ থেকে আসতেছে, ডেটাটা কোনখান থেকে পিক হচ্ছে, দ্যাট ইজ এগুলো। এবং এগুলোর টোটাল কম্বিনেশনগুলো মিলে একটা সফটওয়্যার তৈরি হয়। তাহলে আমরা বুঝতে পারলাম দিস ইজ অ্যালগোরিদম ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, তারপরে 7 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ বিসিসি ইন দ্য ইমেইল। ইমেইলে বিসিসি মানে কি? আচ্ছা, ইমেইলে বিসিসি মানে কি তার আগে আমাদেরকে ছবিটা দেখতে হবে। ছবিটা দেখেন, আমরা জুম ইন করে দিচ্ছি। এখানে একটা ইমেইল দেখতে পাচ্ছেন আপনারা, যে আমরা জন এক্সাম্পল একে আমরা ইমেইল করতেছিলাম, তিনি আমাদের ইমেইলটা পাওয়ার কথা। আচ্ছা, এখানে সিসি দেওয়া আছে একজনকে, বিসিসি দেওয়া আছে একজনকে। বিসিসি মিনস হচ্ছে আমার ব্লাইন্ড কার্বন কপি।
বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। সাধারণত কোনো মেল করার সময় যাদেরকে কপি দেওয়া হয়, এরকম কিছু বেশ কিছু মানুষকে কপি দেওয়া হয়, এই কপিটা কারা কারা পাবেন কারা কারা পাবেন না যেটা দিয়ে যে নির্ধারণ করা হয় বিসিসি এবং বিসিসি দিয়ে। সিসি মিনস হচ্ছে কার্বন কপি এবং বিসিসি মিনস হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হলো সিসি যাদেরকে দিয়েছেন তারা সবাই সবার নাম দেখতে পায়, যে এখানে দেখেন ম্যানেজার, টিম লিড দেখতে পাবে যে ম্যানেজারকে আমি সিসিতে রেখেছি, বাট বিসিসিতে আপনি যাকে রাখছেন এটা তারা দেখতে পাবে না। এবং বিসিসি ব্লাইন্ড কার্বন কপিতে যাদেরকে রাখবেন একাধিক মানুষকে রাখতে পারেন এবং তারা কেউ কারো নাম দেখতে পাবে না। এই হচ্ছে মানে সিসি এবং বিসিসির মধ্যে পার্থক্য এবং বিসিসির ফুল নেম। আচ্ছা, ইন এমএস ওয়ার্ড হুইচ অফ দ্য ফলোইং শর্টকাট কিজ আর ইউজড ফর অ্যালাইনিং টেক্সট টু সেন্টার। আচ্ছা, মানে সেন্টার অ্যালাইনমেন্টের জন্য কি ধরনের শর্টকাট কিটা ব্যবহৃত হয়? সেন্টার অ্যালাইনমেন্ট হচ্ছে আমি এই লেখাটাকে সেন্টারে নিয়ে আসবো, দিস ইজ সেন্টার অ্যালাইনমেন্ট। ধরেন আমি এই লেখাটাকে, এই যে দেখেন আমরা এই যে সেন্টার অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম, আমরা এই লেখাটাকে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট এরকম কিছু টার্ম আছে এমএস ওয়ার্ডে। তো এই যে আপনারা আমাদের এখানে দেখতে পাবেন আমাদের কার্সারটা ঠিক এখানে আছে, দিস ইজ সেন্টার অ্যালাইনমেন্টের জন্য এই যে একটা পপআপ আসছে, দেখতে পাচ্ছেন কি আমি জানি না। তো সেন্টার অ্যালাইনমেন্টের জন্য কন্ট্রোল ই ব্যবহার করা হয়, আর কন্ট্রোল এম ব্যবহার করা হয় হচ্ছে ইন্ডেন্ট, প্যারাগ্রাফ ইন্ডেন্ট করার জন্য। কন্ট্রোল সি ব্যবহার করা হয় সাধারণত কোনো কিছু কপি করার জন্য। আচ্ছা, তারপরে তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। এবং দেন 9 নম্বর প্রশ্ন, হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ দ্য ফর্মুলা। আচ্ছা, এখানে একটা ফর্মুলার কথা বলা হয়েছে। এই ফর্মুলাতে সাধারণত এক্সেলের ফর্মুলায় থাকার কথা। এই ফর্মুলা ব্যবহার করার ফলে আমাদের রেজাল্টটা কি আসবে এটা আমাদের কাছে জানতে চেয়েছে। মানে দেখেন, মিনিমাম অফ অ্যাভারেজ B1 B2, আচ্ছা, কমা প্রোডাক্ট B3 B4। তার মানে B1 B2 এর অ্যাভারেজ, B3 B4 এর প্রোডাক্ট নেওয়ার পরে যে নিউমেরিক্যাল ভ্যালুটা আসবে সেই নিউমেরিক্যাল ভ্যালুটার যে মিনিমাম ভ্যালু সেটা বের করতে হবে। আচ্ছা, যেখানে B1 এর মান হচ্ছে 20, B2 এর মান হচ্ছে 24, B3 এর মান হচ্ছে 15, B4 এর মান হচ্ছে 20, মান ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, আমাদেরকে মিনিমাম বের করতে হবে কার? মিনিমাম বের করতে হবে হচ্ছে অ্যাভারেজের B1 এবং B2 এর অ্যাভারেজ। আচ্ছা, B1 হচ্ছে আপনার 20 এবং B2 হচ্ছে আপনার 24। হ্যাঁ, আচ্ছা, আপনি যদি 24-এর 20 এবং 24-এর অ্যাভারেজ বের করেন তাহলে কত পাবেন? 20 আর 24 যোগ করলে হয় হলো আপনার 44, 44-কে 2 দিয়ে ভাগ করলে আপনি পাবেন হচ্ছে 22। আচ্ছা, প্রোডাক্ট B3 B4 এর প্রোডাক্ট আসবে হলো B3 হচ্ছে আপনার 15 এবং B4 হচ্ছে 20, 15 দুগুণে 30, এটা আসবে 300। আচ্ছা, তাহলে আমাদের মূলত মিনিমাম বের করতে হবে হচ্ছে 300 এবং 22-এর। 300 এবং 22-এর মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা? 300 এবং 22-এর মধ্যে মিনিমাম ভ্যালু হচ্ছে 22। খুব টাইম কনজিউমিং ম্যাথ। হ্যাঁ, এটা যদি ধরেন কেউ যদি সবার শেষে যে আইসিটি করতে যায় এবং তাকে যদি এই ম্যাথটা করতে হয়, সে অ্যান্সারটা করে আসতে পারবে না, তার জন্য কঠিন। তো প্রথমে প্রশ্নটা দেখার সাথে সাথে আপনি একটু লুকোবার করবেন, আপনার জানেন কি কি প্রশ্ন এখানে আছে, একটু দেখার চেষ্টা করবেন। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, ইন এমএস এক্সেল, এটা তো নিশ্চয়ই জানেন এটাকে হ্যাশ বলা হয়ে থাকে। ইন এমএস এক্সেল হ্যাশ নেম প্রশ্নবোধক চিহ্ন এরর অকার্স হয়, মানে হচ্ছে এই এররটা এমএস এক্সেলে কখন ঘটে থাকে। আচ্ছা, অপশনগুলো দেখেন, ফাংশন নেম ইজ রং, সেল রেফারেন্স ইজ ইনভ্যালিড, আর্গুমেন্ট ইজ রং, অল অফ দ্য অ্যাবভ। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে ডি, এটার অ্যান্সার হচ্ছে ডি মোটামুটি। আচ্ছা, দেখেন এটা কখন ঘটে থাকে এমএস এক্সেল এই ধরনের এররটা, আমরা কিছু এররের নিয়ে আসছি যে এররগুলো কখন আসলে ঘটে থাকে, কোন ধরনের এরর কখন ঘটে থাকে। যেমন ধরেন এই এররটাতে আমাদের এখানে যে এরর, যে হ্যাশ নেম, তারপরে হচ্ছে প্রশ্নবোধক আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে, ফর্মুলা নেম এরর, এক্সেল ডাজ নট রিকগনাইজ দ্য নেম অফ দ্য ফাংশন ইউ এন্টার। তার মানে সাধারণত যে ফাংশন নেমটা থাকে বা সেল রেফারেন্স যখন থাকে তখনও এই ধরনের এরর দেখায়, তারপরে আর্গুমেন্ট যখন রং থাকে তখনও এক্সেল আমাদের এই ধরনের এরর দেখায়। তো সেই কারণে এটার অ্যান্সার ইজ দা অল অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, আজকে এ পর্যন্ত ছিল। এবং আমরা আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে এক্সেলের এরর যেহেতু আসছে, এক্সেলের এররগুলো আমরা পড়ে ফেলবো একসাথে করে। বলা যায় না এক্সেলের কোন এরর থেকে প্রশ্ন হয়, বলা সম্ভব না। এই প্রশ্নটা পর্যালোচনা করলে মূলত যেটা দেখা যাবে, যে ব্যবহারিক বেসের প্রশ্ন বেশি আসছে। তো আপনারা যারা আইসিটি প্রিপারেশন নিচ্ছেন তারা ব্যবহারিক বেসের উপরে একটু জোর দেবেন আশা করি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।